আমরা জানেন প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত অল গার্লস, সব মেয়েরা, অল এসটি বয়েজ, অল এসসি বয়েজ, অল বিপিএল বয়েজ, all girls, all ST boys, all SC boys and all BPL boys তারার জন্য 2 সেট ড্রেস, ছাত্রছাত্রী যারা ক্লাস 1 থেকে ক্লাস 8 পড়ে তাদের জন্য 2 সেট ড্রেস ক্রয় করার জন্য আমরা অর্থ দিয়ে থাকি। প্রতি ছাত্রকে 600 টাকা করে তার অ্যাকাউন্টে চলে যায়। যেমন গত বছর 19-20-তে 3,95,289 জনকে ছাত্রছাত্রীকে আমরা 600 টাকা করে 23,71,734 টাকা আমরা দিয়ে দিয়েছি। এবং এর মধ্যে মঞ্জুর করেছি, এর মধ্যে 3,10,899 জনের ছাত্রছাত্রীকে ওরা পেয়েছে, বাকিদের দেওয়ার কাজ চলছে। এটা কেন বললাম? অতীতে দেখা গেছে, অতীতে এই টাকাটা কারা দেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। অতীতে দেখা গেছে যে সব সময় যে বছর টাকা দেওয়ার কথা সে বছর না দিয়ে পরের বছর দেয়। এবারে দেখুন 19 কোটি টাকা আমরা এখন দিচ্ছি, 19 কোটি টাকা আমরা 20-21-এ দিচ্ছি। এম আই ক্লিয়ার? তাহলে 19 কোটি টাকা আমরা এখন দিচ্ছি। এবছর থেকে আমরা সিদ্ধান্ত করেছি না, বছরের টাকা বছরেই পুষতে হবে। এবারে এবছর যেহেতু আমরা 3,95,289 জনকে তাদের জন্য মঞ্জুর করেছি, 23,71,734 টাকা প্রতি ছেলে মেয়ে পাবে 600 টাকা করে। এর মধ্যে 3,10,899 জন পেয়ে গেছে এবং কাজ চলছে। কিন্তু এবছর থেকে আর যেন পরের বছর যেতে না হয়, 20-21 অর্থ বছরেরও এবার আমরা টাকা দিয়ে দিচ্ছি। এটা পাবে 3,79,131 জন পাবে। সেই ক্ষেত্রে 3,79,131 জন স্টুডেন্ট ছাত্রছাত্রী পাবে 22,74,786 টাকা। এবছর দুবার পেয়ে যাবে, এই অর্থ বছরে, এই শিক্ষাবর্ষে দুবার পেয়ে যাবে। কারণ আমরা এখন থেকে রেগুলারাইজ করে নিচ্ছি, যাতে বছরের পর বছর এবার 1200 পাক, এটা অর্থ নয় আগের বছর পাবে, আগের বছরটা আগের বছর পাবে, কিন্তু এই বছরের টাকাটা আমরা দিয়ে দিচ্ছি। সেই জন্য এটা একটা পরিবর্তন করে দিলাম, যাতে আমাদের সিস্টেমটা যাতে প্রত্যেক বছরটা যা ছেলেমেয়েরা বছরটা যদি বছরে না পায় এটা সমস্যা। সেই জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি দেওয়ার কাজ শুরু হবে। 19 কোটিটা চলছে, 3,10,899 জন পেয়ে গেছে, বাকিরা পাচ্ছে, এরপরে শুরু হবে 20-21। কিন্তু এই সেশনের মধ্যে আমরা এটা শেষ করব। এই বছর 1200 পেলেও আসলে 600, যাতে এটা মিসআন্ডারস্ট্যান্ড না হয় এই জন্য আমি কথাটা বললাম। এই কারণে মনে হতে পারে এবার দিয়ে 1200 দিল, আগের বছর দেওয়া 600, আগের বছর প্রত্যেক বছর 600ই পাওয়ার কথা 2টো সেট কেনার জন্য। কিন্তু এই বছর আমরা রেগুলারাইজ করার জন্য একদম কারেন্ট সেশনে চালু রাখছি। হ্যাঁ, অর্থ বছর। এটা আমি জানি না, আমি আজকে খবর নিয়েছি। কেন এরকম হবে? টাকা যদি এসে থাকে কেন এরকম পরের বছর যেত? কোনো কমিউনিকেশন গ্যাপ আছে, কিন্তু আমরা রেগুলারাইজ, অতীতে যাই ভুল শুদ্ধ যাই থাকুক আমরা রেগুলারাইজ করে নিচ্ছি, যাতে আগামী বছর থেকে, এই বছর থেকে আর কোনো বছরই যেন কোনো অসুবিধা না হয়।
কোভিড-19 আগে একটা বিষয় আমি উত্থাপন করছি। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা রাজ্যবাসীর জানা উচিত, আপনাদেরও জানা উচিত এবং স্পষ্টীকরণ থাকা উচিত। আমার ধারণা ছিল, কেউ কেউ বলছিল যে বর্তমান মুখ্যমন্ত্রীর অভিজ্ঞতা কম। কিন্তু আমরা রাজ্যবাসী গর্বিত, আমি সহ, উইদিন শর্ট পিরিয়ড উনি প্রমাণ করে দিচ্ছে প্রতিটি ক্ষেত্রে কিভাবে অভিজ্ঞতা অর্জন করা যায়। উইদিন 2 years ইজ প্রুভড। এই জন্য আমরা রাজ্যবাসী অত্যন্ত গর্বিত। চেয়ার মেক্স ম্যান। আপনারা জানেন, বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন, বিশেষ করে দু একটা বিষয় থাকলেও বিশেষ করে ডিজিপি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। এই চিঠির পর দেওয়ার পর মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন চিঠি দিয়ে, এবং এটাই করা উচিত। বিরোধী দলনেতা চিঠি দিয়েছে, যথেষ্ট গুরুত্ব দিয়েছে, সেই জন্য উনি রিপ্লাই দিয়েছেন। এরপরে দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং যথেষ্ট জ্ঞান রাখেন উনি প্রেসে অনেক কিছু বললেন এবং রাজ্যের সাংবাদিক মহলকে এবং রাজ্যের মানুষকে টোটাল বিভ্রান্ত করার জন্য উনি ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে, উনি জানেন না এটা ঠিক না, আমি জানি উনি গান পাপী, উনি জানেন না ইট ইজ নট কারেক্ট, কারণ উনি জেনে শুনেই করেছেন। এবং পরবর্তী সময় 12 তারিখ, খুব সম্ভব 12 তারিখ, সিপিএম এর রাজ্য সম্পাদক উনি বলেছেন যে বিরোধী দলনেতার চিঠির পাওয়ার পর মুখ্যমন্ত্রী লেজে গোবরে হয়ে গেছেন। আদৌ বলেছে কিনা সেজন্য আমি ওনার প্রেস ব্রিফিং এর অংশটা আমি নিজে দেখে নিয়েছি। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল, আমরা নাকি, মানে বর্তমান সরকার নাকি, মুখ্যমন্ত্রী নাকি ডিজিপি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে অন্যায়ভাবে, ইলিগালি আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। উনি একবারও ভাবলেন না ওনার দীর্ঘ সময়ে, উনি একবারও ভাবলেন না ওনার দীর্ঘ সময়ে কি কি কাজ করে গেছেন। মুখ্যমন্ত্রী চিঠি পাওয়ার পরে উনি চুপ করে গেলেই পারতেন, কিন্তু উনি ভেবেছেন আমি যদি কিছু না বলি তাহলে তো মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি, ভুল যদি থাকে আমারও ভুলটা মেনে নেওয়া উচিত, স্কোপ যদি থাকে। কিন্তু এটা না করে উনি
সাংবাদিক সম্মেলন করলেন। কি করলেন? বলছে ডিজিপি নিয়োগ যে করতে যাচ্ছি এটা ইলিগেলি। উনি একবারও ভাবলেন না যে ওনার সময় কি হয়েছে। এই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে, ওনার সময়ে আমরা এখন পর্যন্ত কিন্তু ডিজিপি নিয়োগ করিনি। এখন কেউ যারা আছে এরকমই প্রমোশন দেয়নি। এখন আছে যা ইনচার্জ, নট অ্যাডক প্রমোটেড, নট প্রমোশন, এটা ইনচার্জ হিসেবে কাজ করছে। ভালো করে বুঝতে হবে। উনি কি করেছেন আপনারা জেনে রাখুন। কেটিডি সিং, উনি 1974-এর ব্যাচ, 1974-এর ব্যাচ। উনি 17/4/99-তে ওনাকে, ওনার তখন সার্ভিস টেনিউর 25 বছর। কেটিডি সিং 1974-এর ব্যাচ। উনি নিয়োগ করলেন কাকে? নিয়োগ করলেন কেটিডি সিংকে তৎকালীন মুখ্যমন্ত্রী 27/4/99-তে। ওই সময় কেটিডি সিং এর সার্ভিস ল্যাঙ্ক ছিল 25 বছর। অথচ ওই সময়ে মিস্টার বিএল ভোরা 1967-এর ব্যাচ ছিল এবং ডিএস গ্রেওয়াল 1965 সনের ব্যাচ ছিল। 1999 সনের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী পরিষ্কার বলা আছে যে কোনো মতেই, দিস ইজ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কি করতে হবে যে for promotion to the grade of officers who have put in 30 years of service, then DGP হবে। অথচ ওইখানে স্টক ছিল বিএল ভোরা 1967 এবং ছিল ডিএস গ্রেওয়াল 1965-এর ব্যাচ। উনি এসব না করে 1974-এর ব্যাচ দিয়ে দিল। এর পিছনে রহস্য কি উনি জানেন। উনি বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী অন্যভাবে হাঁটছেন। আমি ওনাকে মনে করে দিতে চাই উনি কি করেছেন সেটা বললাম। এরপরে কি হলো, এবার এই অর্ডার বেরোবার পর অন্যায় তো করলেন। এই ওয়ার্ড বেরোবার পর এবার গ্রেওয়াল চলে গেল কোথায়? ক্যাটে, সেন্ট্রাল এডমিশন ট্রাইব্যুনাল। সেখানে বলল আমার প্রতি অবিচার হয়েছে। আমরা দুইজন সিনিয়র থাকা সত্ত্বেও রাজ্য সরকার নিয়োগ করেছে কেটিডি সিং। ক্যাট অর্ডার দিল, অর্ডার দিয়ে বলল নোটিফিকেশন ডেটেড 13/4/99, রেসপন্স নম্বর 3, appointing an officer with less than the minimum number of years of complete service prescribed in MHS, আমি যেটা একটা বললাম, মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্সের গাইডলাইন্স ডেটেড 15/1/99, তারিখটা হলো 15/1/99, as DG of Police Tripura is quashed and set aside। মানিকবাবু যে অর্ডার দিলেন সে অর্ডারটাকে সেট অ্যাসাইড করে দিলেন এবং পরবর্তী সময় উনি নিয়োগ করতে বাধ্য হলেন, লেজে গোবরে হয়ে নিয়োগ করতে বাধ্য হলেন ভোরাকে। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে ইয়েস, কোনটা লেখুন? 24 ফেব্রুয়ারি 2000, 24 ফেব্রুয়ারি 2000, এটা হলো 24 ফেব্রুয়ারি 2000। এর আগে কেটিডি সিংকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে 17/4/99, 17/4/99, 25 বছর ছিল ওনার সার্ভিস লাইন। অথচ বিএল বোরা 67, ডিএস গ্রেওয়াল 1965 ব্যাচ ছিল,
দেয়নি, এবং এই জন্য ক্যাটে গেছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, সেখানে যাওয়ার পর রাজ্য সরকারের অর্ডার ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করে বলল উইদিন 2 months, কি বলছে, from time to time after considering the claims of all eligible officers for appointing to that post, these directions should be implemented within 2 months. লেজে গোবরে হয়ে 2 মাসের মধ্যে বিএল ভোরাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য হলেন। এক, ইয়েস, তাকে ওনাকে বাদ দেওয়া হলো। ওনার পরিবর্তে দেওয়া হলো বিএল বোরাকে। কার সিদ্ধান্তে? ক্যাটসের সিদ্ধান্তে। ক্যাট ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ওইখানে বিচার দেওয়ার জায়গা উনি দিয়েছে, এবং সেখানে ক্যাট পরিষ্কার নির্দেশ দিয়েছে উইদিন 2 months তারপর এটাকে চেঞ্জ করো, এবং এই জন্য উনি ভোরাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। ক্লিয়ার? নেক্সট, এবার আগেই বলেছে এইগুলো হোম মিনিস্ট্রির 15 জানুয়ারি 99, 15 জানুয়ারি মনে রাখতে হবে। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কেডিডি সিংকে। আপনার এই জায়গাটা কিন্তু ডেট লক্ষ্য রাখবেন, তো কনফিউজ হয় মানুষ। কেডিডি সিংকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন 17/4/99, এফেক্ট ফ্রম না 13/4 কিন্তু ডেটটা, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে 13/4 আর এফেক্ট ফ্রম 17/4। ঠিক আছে, এবার উনি পারেনি না, হোম ডিপার্টমেন্টের যে অর্ডার, কবে এটা? 15 জানুয়ারি 99। 15 জানুয়ারি 99 পরিষ্কার বলছে যে 99 15/4/99 ফর প্রমোশন টু দি গ্রেড অফ অফিসার্স হু হ্যাভ পুট ইন 30 years of service, he will be the DGP. ক্লিয়ার? এবার তো এটা করলো, এবার স্যাটিসফাইড করলো, এবার বোরাকে ইয়ে করলো। এবার আরেকটা কাজ করলো উনি, এবার বোরা এবং গ্রেওয়াল থাকার পরেও উনি এটা করেছেন। এরপর আরেকটা অন্যায় উনি করেছেন। হি অ্যাগেইন ইগনোরড শ্রী কুলদীপ কুমার অফ 1985 ব্যাচ। যখন একে শুক্লকে করলেন 10/4/17, একে শুক্লাকে ওনার কোয়ালিটি আছে কিনা এটার মধ্যে আমি যাব না। উনি সিনিয়র থাকতে হি অ্যাগেইন ইগনোরড শ্রী কুলদীপ কুমার অফ 1985 ব্যাচ while making শ্রী একে শুক্লা ডিজিপি 10/4/17, এবং শুক্লা হলেন 1986 ব্যাচ। আমার 85 লোক আছে, তখন পর্যন্ত কিন্তু অন্য কোনো সুপ্রিম কোর্টে কোনো সিদ্ধান্ত নেই, তখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। তাহলে 85কে ডিঙ্গিয়ে আবার কুলদীপ কুমারকে বাদ দিয়ে উনি একে শুক্লায় করলেন 10/4/17 1986 ব্যাচ শুক্লাকে, এবং কুলদীপ কুমার রাগে দুঃখে ক্ষোভে রাজ্য ছেড়ে ভলান্টারি রিটায়ারমেন্টে চলে গেলেন। ডেট ইজ শুক্লাকে করলেন 2017 10/4/17, এবং দুটোর নামই ছিল, করলো উনি শুক্লাকে করুক, উনি করেছেন। এবার শ্রী কুলদীপ কুমার IPS TR 85 ডাইরেক্টর ফায়ার সার্ভিস ত্রিপুরা আগরতলা উইল রিটায়ার ফ্রম সার্ভিস উইথ এফেক্ট ফ্রম 1 জানুয়ারি 2018 ভলান্টারিলি চলে গেলেন। এখন পর্যন্ত কিছুটা সম্মান রয়েছে। এবার উনি যে কাজটা সবচেয়ে মারাত্মক ভুল করলেন, এবং এর পিছনে বিরাট কিছু লেনদেন আছে কিনা আই ডোন্ট নো, কি লেনদেন আমি বলছি না, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উনি করলেন কি, উনি এবার নিয়োগ করলেন কাকে? এবার নিয়োগ করলেন নাগরাজ নিয়োগ করলেন। এই নাগরাজকে নিয়োগ করতে গিয়ে আপনারা জানেন, একটু আগে বলেছি নিয়ম কি,
প্রথম আগে হোম ডিপার্টমেন্টের সার্কুলার ইফ এ ভিজিলেন্স, এটাও কিন্তু 15/1/99 15/1/99 if a vigilance or departmental inquiry has been started against an officer on the panel after a preliminary inquiry establishing charges prima facie, the said officer shall not be promoted pending the result of inquiry. তাহলে আমি কাউকে করতে পারি না। হোম ডিপার্টমেন্ট বলছে, হোম মিনিস্ট্রি বলছে আমি করতে পারি না। শুধু তো এটা নয়, বলছে অ্যাডকও দিতে পারবো না, প্রমোশন তো দূরের কথা, অ্যাডকও দিতে পারবো না। অ্যাডক promotion in case of where disciplinary proceedings, criminal procedure are prolonged, as appointment of the members of All India Service to various grades is made on regular basis, and the concept of one-time confirmation exists. In their cases, the concept of grant of ad hoc promotion is alien, মানে দেওয়া যাবে না to them. Unlike central government servants, ad hoc promotions are not be allowed in their cases, even if the disciplinary cases, criminal prosecutions instituted against them are found to have been prolonged. নাগরাজকে এবার উনি নাগরাজকে দিলেন। কাকে দিলেন নাগরাজকে? May 2009, Ministry of Home Affairs, the President proposes, Rashtrapati, the President proposes hold an inquiry against C.K. Nagraj under Rule 8 of All India Service Discipline Appeal Rules 1969. A statement of articles of charges is enclosed. A statement of imputations of misconduct in support of articles of charge is enclosed. কি চার্জ? যে 2009 ওনার বিরুদ্ধে চার্জ হলো রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে যে 92 July 96 committed misconduct in violating rule 16(3)(a) and 16(4) All India Service rules by acquiring and selling immobile assets without prior knowledge of the government and non-intimation thereafter. Second article, K. Nagraj during the period 10/78 and 38 থেকে 97 পর্যন্ত has been possession of properties and pecuniary resources worth 72,79,115 টাকা in his own name and the name of his family members, father and brothers, disappropriate to his known sources of income which is he could not satisfactorily account of for thereby committed misconduct in violating rule. দেখা গেল তার বিরুদ্ধে ভিজিলেন্স কেস চলছে এবং মিসঅ্যাপ্রিয়েশন মানি, কিন্তু তাকে করে এটা জানার পরেও তৎকালীন সরকার, মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী কি করলো? তাকে অ্যাডক প্রমোশন দিল। আগেই বলছি অ্যাডকের কোনো সুবিধা নেই, অ্যাডক দেওয়ার কোনো প্রভিশন নেই। এরপরে দিল এবং শুধু এটা না, কি করলো? একটা প্রমোশন নয়, দুইটা প্রমোশন। উনি ছিলেন আইজি, ওনাকে করলো এডিজিপি, উনি করলো আইজি, করলো এডিজিপি। এরপরে এডিজিপি নয়, এডিজিপি 2014 সনে ওনাকে করলো আইজি টু এডিজি। স্ক্রিনিং কমিটির সিস্টেম হলো যেমন তখন জিকে রাও, এটা হলো স্টেটের মধ্যে স্ক্রিনিং কমিটি, তারা প্লেস করে দিয়েছে এবং তারা কখনো বলেনি 2014 তুমি নিয়োগ করো, কিন্তু তুমি 2010 থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী এত ইন্টারেস্টেড এই লোককে, যে লোকটা দুর্নীতির সাথে যুক্ত, সেই লোকটার উনি 14 সনে 16 সেপ্টেম্বর 2014-তে আইজি থেকে করে দিল এডিজি এবং এফেক্ট দিল কত? 2010 থেকে ওনাকে এফেক্ট দিল ইয়েস ইউ আর এডিজিপি ফ্রম 2010 এবং
পরের বছর 2015-তে আবার ওনাকে দিয়ে দিল এডিজি টু ডিজিপি। এবং উনি বলবে, মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেতা, এখনকার বিরোধী নেতা বলছে, তৎকালীন মুখ্যমন্ত্রী বলছেন আমরা জানতাম না, না জানলে আরপি দত্তকে হোম মিনিস্ট্রি থেকে কেন চিঠি দিয়ে বলল আই এম ডাইরেক্ট টু রেফার টু দি স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, লেটার নম্বর এত এত এত, প্রমোশন গ্রান্টস 15/99, ওই 15/99, as appointment of the members of the All India services to various grades is made on regular basis and the concept of one-step conversion exists in their cases. The concept of grant of ad hoc promotion is alien to them. Unlike central government servants, ad hoc promotion are not to be allowed in their cases, even if the disciplinary case, criminal proceedings instituted against them are found to have been prolonged. এটা জানার পরেও উনি পরপর 2টা প্রমোশন দিলেন। শুধু দিলেন না, এবং পরবর্তী সময় দিল্লি থেকে চিঠি দিল, দিল্লি থেকে হোম মিনিস্ট্রিকে চিঠি দিল 23 জুন 2017, উনি চলে যাওয়ার, মন্ত্রিত্ব চলে যাওয়ার একটার সময়, কি 23 জুন 2017 বলছে স্টেট গভর্নমেন্ট, এখানে চিঠি দিয়ে বলছে হোম মিনিস্টার থেকে হোম সেক্রেটারি 23 জুন 2017 চিঠি দিয়ে বলছে স্টেট গভর্নমেন্ট ইজ রিকোয়েস্টেড টু অ্যাকশন ফর রিভার্সন অফ শ্রী কে নাগরাজ ফ্রম দি পোস্ট অফ ডিজিপি টু আইজি অ্যান্ড ডাইরেক্ট হিম টু কোঅপারেট ইন দি ইনকোয়ারি পেন্ডিং এগেইনস্ট হিম। উনি এমন ধরনের অফিসার ছিলেন, সিবিআইয়ের সাথে কোনো যোগাযোগ রাখেনি, তদন্তে কোনো সাহায্য করেনি। এই জন্য হোম সেক্রেটারি বলছে তাড়াতাড়ি ওনাকে ডিজিপির থেকে আইজিপি নামিয়ে দাও। কিন্তু এরপরেও তৎকালীন গভর্নমেন্ট কিছু করেনি। এরপরে যখন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু হলো, তো বিপ্লব বাবু হওয়ার পরে সেখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠি পাওয়ার পরে আমরা 8 জুন 2018 ওনাকে আবার ডিজিপির থেকে চলে আসতে হলো। এর পিছনে কত বড় রহস্য! একটা লোক ক্রাইম করলো, করাপশনের অভিযোগ, তদন্ত চলছে, উনি তাকে একের পর এক প্রমোশন দিলেন। প্রথম হলো 2014 দিয়ে 10 থেকে এফেক্ট, আবার 15তে গিয়ে আবার এডিজিপি থেকে ডিজিপি। পিছনে বিরাট রহস্য লুকিয়ে আছে, কি আছে আই ডোন্ট নো। নতুবা জানা সত্ত্বেও উনি আবার বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এটা ঠিক করতে যাচ্ছেন না। আপনারা জানেন যে পরবর্তী সময়, এটা হলো নাগরাজ ওনার পিরিয়ডের কথা। এবার প্রশ্ন উঠতে পারে আমাদের গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন এরপরে সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটা কি? 13 মার্চ 2019, এতদিন পর্যন্ত কি ছিল? 30 বছর থাকতে হবে যে ডিজিপি হতে হবে, এতদিন পর্যন্ত। 13 মার্চ 2019, যদিও মামলাটা বহুদিন আগের থেকে চলছিল, 96 থেকে চলছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বলছে এখন থেকে এক কাজ করো, we therefore clarify the order of the court dated 3rd July 18 past IA petition number এত read petition 310/96 to mean that recommendation for appointment to the post of Director General of Police by the Union Public Service Commission (UPSC) and preparation of panel should be purely on the basis of merit from the officers who have a minimum residual tenure of 6 months, that is, officers who have at least 6 months of service prior to the retirement. 6 মাসের যাতে থাকে অন্তত, এর আগে এমন একটা প্যানেল। এটা হলো 19-এ। এবার 19-এর পরে এবার আমাদের ডিজি লাগবে। ডিজি লাগার পর কি করলাম? আমরা প্যানেল চাইলাম। প্যানেল কাকে দিল? ওয়াইএস যাদব এন্ড অমিতাভ রঞ্জন। গভর্নমেন্টের অপশন কি? গভর্নমেন্ট এই দুজন থেকে
যাকে ইচ্ছা নিতে পারবে, যাকে ইচ্ছা। এটা এটা প্রেরোগেটিভ অফ দি স্টেট গভর্নমেন্ট, যাকে ইচ্ছা নিতে পারবে। এবার আমরা কাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম? In the interest of the public service, the governor, in consultation with the Union Public Service Commission, is pleased to appoint Sri Amitabh Ranjan, IPS, to the post of Director General of Police, Government of Tripura, grade pay nil, in the pay maximum with effect from the date he takes over the charge. তাহলে আমাদের কাছে দুটো নাম আছে, দুটো নামের পরে প্যানেল করে দিল, এবার আমরা নিয়োগ করিলাম, এটা অ্যাজ পার লিগেল। এবার আসলো, এবার তৎকালীন মুখ্যমন্ত্রী জানা না, বলছে যে নাম তো আছে, যে কোনো একটা নিলে পারে। আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলাম তাকে 31 জানুয়ারি 2020। এবার অমিতাভ রঞ্জন সো ইম্পর্টেন্ট অফিসার, এবার হোম মিনিস্ট্রি থেকে বলল, I am directed to refer to a letter number 31/1/2020 on the subject cited above to say that request for early repatriation of Sri Amitabh Ranjan, Tripura, has been considered at appropriate level in consultation with the Intelligence Bureau, and it has been observed that Sri Amitabh Ranjan is presently handling some sensitive assignments in IB, and his service are very essential for successful completion of this assignment. Therefore, we request the government of Tripura repatriation Sri Amitabh Ranjan IPS at this point of time is regretted. তখন কি করব? তাইলে সুপ্রিম কোর্টে 19-এ কি সিদ্ধান্ত? প্যানেল থাকতে হবে। দুটো প্যানেল পাঠালো, আমি একজনকে দিলাম, ওকে দেবে না, আর প্যানেল না আছে নাই। দেন আমরা গেলাম, আমরা এই বচ্চকে বললাম প্যানেল পাঠাও, ওরা পাঠাচ্ছে না। দেন পরবর্তী সময় আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্ট বলছে the instant application has been made in peculiar circumstances. সুপ্রিম কোর্ট বলছে the necessary qualification for appointment of DGP a 30-year service, কোচে যে কাকে করবে তাকে 30 বছর লাগবে। As a result, the Union of India declining to release one eligible candidate, Sri Amitabh Ranjan IPS, for appointment as DGP. There is only one other candidate who is available for appointment as DGP in the state of Tripura. This situation has arisen probably because of the size of the state and the paucity of senior IPS officers. Then, bolche, having regard to the circumstances of this case, we considered it appropriate to direct that the UPSC ke bolche, shall prepare a panel for appointment of a Director General of Police for state of Tripura on the basis of merit from out of candidates who have minimum qualification experience of 25 years instead of 30 years. Bolche, we order accordingly the instant interlocutory application for direction is disposed of the above term. This order shall not be treated as a precedent. অন্য রাজ্যে ক্ষেত্রে হবে না। ত্রিপুরার কাছে অল্টারনেট একজন আছে, নো প্যানেল, উই হ্যাভ নো অপশন, আমি চয়েস করতে পারবো না। সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। এরপরে সুপ্রিম কোর্টের অর্ডার পরে ওই ভদ্রলোক, যিনি নিজেকে অত্যন্ত জ্ঞানী ভাবে একের পর এক অপকর্ম করে গেছে, উনি বলছে, সুপ্রিম কোর্টের অর্ডারের পরে বলছে, কি বলছে, দিস মে বি কজ কনফিউশন, আনহ্যাপিনেস অ্যান্ড হার্ট বার্নিং। মানিকবাবু চিঠি দিচ্ছে চিফ মিনিস্টারকে, দিস মে কজ কনফিউশন। সুপ্রিম কোর্টের পর বলতে পারি আমি, ইট ইজ কন্টেম্পট অফ কোর্ট। আনহ্যাপিনেস অ্যান্ড হার্ট বার্নিং মানে হৃদয় বিদারক। একটা দীর্ঘ বছরের অভিজ্ঞতা,
ওনার অতীত অপকর্ম সম্বন্ধে উনি জানা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী লাগবে না, মুখ্যমন্ত্রী তো অনেক উঁচু, উনি আসুক না, যে কোনো জায়গায় বসুক, প্রেস ক্লাবে বসুক, উত্তর দেওয়ার সুবিধা আছে। আমি তো বলতে পারি, আমি তো বলা উচিত না উনি সিনিয়র ম্যান, আমি তো বলতে পারি না মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাক, এটা আমি বলতে পারি না, কিন্তু দুঃখ প্রকাশ করা উচিত। এই ধরনের কথা বলতে পারে উনি। আবার ওনার দ্বারা প্রভাবিত হয়ে সেক্রেটারি সিপিএম পার্টি বলছে লেজে গোবরে। এই যে চিঠিগুলি জিনিসগুলি দেখালাম, বিন্দুমাত্র যদি একটু যদি লাজ লজ্জা থাকে, সাইলেন্ট থাকা উচিত ছিল। কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি যে ভুল বলে ফেলেছি, সেক্ষেত্রে পরবর্তী সময় হয় সংশোধন করে নেই, নতুবা ভুল হয়েছে বলি, হতেই পারে। তো এই যে জিনিসগুলি, এটা অত্যন্ত এবং এবং কেউ কেউ আবার দেখছি ফেসবুকে ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রণাম করে, নিশ্চয়ই এটা বিনয়। আমাদের একজন জনপ্রিয় বিধায়ক বলেন যে নত হয় সেই নেতা। আমাদের একজন জনপ্রিয় বিধায়ক বলেন যে নত হয় সেই নেতা। উনি, আমি তো বলছি এই যে এই উইদিন 2 years আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সমস্ত কেসের ডিসিশন, ক্যাটের ডিসিশন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি এরম ভাবে গুছিয়ে এনে যেরম ভাবে জবাব দিলেন, আমি এই জন্য বলছি আই এম ফিলিং অ্যালং উইথ আদার স্টেট অফ ত্রিপুরা পিপল, উই আর ফিলিং প্রাউড। এত পুঙ্খানুপুঙ্খ ভাবে এমন প্লেস করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যে উনি সিনিয়র ম্যান, যে তাদেরকে সম্মান দেয়। আপনারা জানেন সুবল দে মহোদয়, উনি পত্রিকার এডিটর, ওনাকেও পায়ে ধরে প্রণাম করেছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকেও পায়ে ধরে প্রণাম করেছে। এটা যদি ক্রেডিট হয়, যার মুখ্যমন্ত্রিত্ব নেই, ওনার এখনো মাথা নোয়ায় না, কোথাও মনে হচ্ছে আমার কাকে ডিজিপি নেব, উনি ডিসিশন দেবে। এবং সুপ্রিম কোর্ট অর্ডার নিয়ে তারপরে এখন কিচ্ছু হয়নি, প্যানেল পাঠাতে বলেছে, এবং কার নির্দেশে? সুপ্রিম কোর্ট বলছে ইউপিএসসি কে যে প্যানেল পাঠাও। তো আমি এই জন্য বহু সময় আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বরা, বিশেষ করে আমাদের সম্পদের সন্ধান পত্রিকার সম্পাদক সুবল দে মহোদয়, প্রদীপ দত্ত ভৌমিক, সঞ্জয় পাল, অনল রায়চৌধুরী, অরুণ নাথ, সানিদ দেব রায়, শেখর দত্ত, সঞ্জীব দেব, জয়ন্ত ভট্টাচার্য, এর বহুজন ওনাকে বলছে আমরা অতীতে এই ধরনের মুখ্যমন্ত্রী দেখিনি। সো পজিটিভ, সো পজিটিভ, আই এম ফিলিং প্রাউড। একটা আবার বলছে লেজে গোবরে। সুতরাং আপনাদের কাছে ব্যাপারটা বললাম, মানে এত এটা ছবির মতো পরিষ্কার। এখানে ইচ্ছা করলেও সরকার কাউকে, আমরা কোনো ট্রান্সপারেন্ট পদ্ধতি ছাড়া আমরা কোনো কিছু যাই না। সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে, ইউপিএসসিকে বলছে তুমি প্যানেল পাঠাও, দেন দে উইল চুজ উইদিন 3 হু বেবি। এবং নাগরাজের কেসের পরে দীর্ঘদিনের পুরনোতে উনি বোধহয় ভুল হয়ে গেছে নাকি জানি না, ভুল হলে তো ওকে, কিন্তু মনে করে দেওয়ার পরে আমার মনে হয় দুঃখ প্রকাশ করা উচিত ছিল। হ্যাঁ, নিশ্চয়ই উনি বলছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে অ্যাডভাইস নেবেই তো। এটাই তো ডেমোক্রেসির কালচার, এটাই তো ডেমোক্রেসি, এটাই তো বাহাদুরি। অতীতে তো দেখিনি, বহু তো বিরোধী দলনেতা এই রাজ্যে ছিল, দেখে তো কথা বলেনি। এটা তো ডেমোক্রেসি। তো সুতরাং
আমি মনে করি ওনার এই ধরনের আর যেন এগুলি পত্রলাভ না করে, যেগুলি করেছে বিশেষ করে নাগরাজ কেস, কেডিডি সিং কেস অ্যান্ড কুলদীপ কুমার, প্রত্যেকটি দুঃখজনক এবং আমি মনে করি সবগুলি বেআইনি এবং কেস উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। উইদিন 2 মান্থস চেঞ্জ করে দাও। তো এই যে সিদ্ধান্তগুলি এবং হোম মিনিস্ট্রি বলার পরে ওনাকে আইজির থেকে ডিজিপির থেকে আইজি নামায়নি, অথচ দেখুন সম্মান কাকে বলে। প্রেজেন্ট চিফ মিনিস্টার সাথে সাথে হোম মিনিস্ট্রি চিঠি পাওয়ার পরে সাথে সাথে ওনাকে রিভার্ট করে দিল। এটাই সিস্টেম, এটাই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্ক ভালো হয় এই ক্ষেত্রেই। তো এই কথাগুলি বলার দরকার ছিল। কিছুদিন ধরে উল্টাপাল্টা বলছিল কেউ কেউ, সেই জন্য জিনিসগুলো আপনাদের সামনে বললাম। আছে, তারা প্যানেল করবে। এরকম কজন, আমার মনে হয় 5-6 জন হবে, আমি শিওর না, কিন্তু 5-6 জন হবেই। কারণ প্যানেল করার পরে দেন গভর্নমেন্ট উইল ডিসাইড অপশন। ইউপিএসসি প্যানেল করবে, ইউপিএসসি প্যানেল করার পরে এবার প্লেস করবে। এবার যারা প্যানেল করলো, এবার স্ক্রিনিং কমিটি ওই যে দেখবে তাদের কোনো ভিজিলেন্স কেস কেস আছে কিনা, দেন প্লেস করবে গভর্নমেন্টের কাছে, দেন সে হিল ডে। এখানে তো স্ক্রিনিং কমিটি একবারও বলেনি 2010 থেকে এফেক্ট দাও, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী এত বেশি ইন্টারেস্টেড নাগরাজের কারণে এলাকার পিছনে, উনি 10 থেকে পর্যন্ত এফেক্ট দিয়ে দিল। 14তে ডিসিশন নিয়ে 2010 থেকে সিদ্ধান্ত দিল। ওকে, এরকম ভাবে তো করতে পারবেন না আপনি। আবার না নাকি? তাহলে আপনি বলুন, তৎকালীন মুখ্যমন্ত্রী আমরাও করে দিই অ্যাডক। আমরা তো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, এই যে গাইডলাইন্স, এই যে 99-এর গাইডলাইন, এই গাইডলাইনের বাইরে তো আমি যেতে পারবো না। আমরা চিঠি দিয়েছি ইউপিএসসি, তুমি, আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এখন প্যানেল আসবে, দেন গভর্নমেন্ট উঠে। উনি কোত্থেকে পেলো আমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছি? আমরা কোথাও তো লুকোচুরি কিচ্ছু করতে যাইনি, সব পরিষ্কার জলের মতো। চিঠি চালাচালি হলে অনেক সময় বোঝা যায় না কি আসল চিত্র, এই জন্য কথাগুলি বললাম। ক্যান্ডিডেট সিং থেকে আরম্ভ করে একদম নাগরাজ পর্যন্ত এবং শুক্লা পর্যন্ত যা যা হয়েছে সেটা বলে রাখলাম। দাঁড়াও, আমাদের আজকের পরে এটা কই, কোভিড আজকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 194, হোম কোয়ারেন্টাইন 4766, টোটাল কালেকশন 91,386। এবার দুইটা ব্রেক করে দিচ্ছি নতুন করে। এবার আরটিপিসির টেস্ট হচ্ছে এখন পর্যন্ত 87,765, 87765 আরটিপিসির টেস্ট। এবং এই আরটিপিসির টেস্টের পজিটিভ কত? 2151। এবার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কত? কালেকশন 2623 কালেকশন না টেস্ট। এর মধ্যে পজিটিভ কত? 33। টোটাল নেগেটিভ 86,494, 86,494। পজিটিভ পেশেন্ট রিকভার্ড টোটাল তো বলেছি, পজিটিভ 1602, নেগেটিভ 86,494। আর অ্যাক্টিভ কেস পেশেন্ট
পেশেন্ট রিকভার্ড 1602, আর স্যাম্পল পজিটিভ 2151, আর আরএটি পজিটিভ 33 যোগ হবে, এই 215 যোগ হবে 33-এর সাথে, আর রিকভারিও বলছি 1602। অ্যাক্টিভ কেস 571, এবং গতকাল ছিল পজিটিভ রেট ছিল 239, 2.39। আজকে পজিটিভিটি রেট একটু বেড়েছে 2.42। রিকভারি রেট গতকাল ছিল 73.94%, আজকে হলো 73.82%। মর্টালিটি রেট গতকাল ছিল 0.10, আজকে হলো 0.09, কমে গেছে যেহেতু। টেস্ট পার মিলিয়ন গতকাল ছিল 21,949, আজকে হলো 22,611। আজকে 4টা পর্যন্ত 227 জন অ্যান্টিজেন টেস্ট মাধ্যম হয়েছে বিভিন্ন জায়গায়। আজকে 64 জন ডিসচার্জ হয়েছে। চোরাবাড়ি দিয়ে এসছে 478, গতকাল পজিটিভ 90। কন্টেনমেন্ট জোন আগের জায়গায় আছে 59। ওকে, থ্যাংক ইউ। স্যার, মেডিকেলে দেখা গেছিল গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছিল, ডক্টর এবং নার্সকে নেওয়া হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল অন কন্ট্রাক্ট বেসিস, সেটা কি এখন এক্সটেন্ড করা হয়েছে? এই মুহূর্তে বলতে পারবো না। যারা কোনো একটা পত্রিকার ছোট্ট করে দেখেছে, একটা নিউজ আছে যে এইটাকে, আমি খবর নিতে পারিনি, কালকে ক্যাবিনেট আছে, খবর নেব। যদি প্রেস করি তাহলে অনেকের আবার রেগুলার, আপনারা কেউ কেউ বলছেন রেগুলার ব্রিফিং থাকা দরকার, আবার কেউ কেউ অসন্তুষ্ট হচ্ছেন। তো সেই জন্য তো অসন্তুষ্টর জন্য তো আমরা অপেক্ষা করতে পারবো না। আমাদের ব্রিফিং ফর দি পিপল, আমাদের মানুষের কাছে মেসেজ যেতে হবে। কারো আসা যাওয়ার অসুবিধার জন্য তো আমরা দুঃখিত, কিন্তু আমাদের ব্রিফিং না দিলে অসুবিধা।